আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসএসসি পরীক্ষার্থী ২০২৫ হিসাব বিজ্ঞানে এমসিকিউ নিয়ে সমস্যা সারা দেশব্যাপী সব স্টুডেন্টেরই আছে। একটু গুরুত্ব সহকারে দেখতে হবে, এমসিকিউ ব্যাখ্যাগুলো মনে রাখতে হবে। ১০ টা কলেজের এমসিকিউ সলভ করো। আশা করি সবগুলো এমসিকিউ পরীক্ষার মধ্যে কমন থাকবে। এগুলো ব্যাখ্যা সহকারে পারতে হবে। সেই ব্যাখ্যা সহকারে আমি সমাধান করাবো। একটু সাথে থাকতে হবে, দেখতে হবে, কমেন্টস করতে হবে। না বুঝলে বলতে হবে। প্রয়োজনে আমার নাম্বারে কল দিয়ে সমাধান নিতে হবে। আমি নর্ডান কলেজের প্রশ্নটা একটু সলভ করাই। দেখা আশা করি যাবেই। নাকি? একটু বড় করলে সুবিধা হবে। আমরা শেষ সারির প্রশ্ন করবো, ওইদিকে একটু অন্ধকার থাকতেই পারে, সমস্যা নাই। প্রথম প্রশ্ন করলো আধুনিক হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি? লেনদেন। এটা নিয়ে তো প্রশ্ন নাই। তবে চালান কি? চালান নিয়ে প্রশ্ন আছে। চালান হলো ধারে ক্রয় বিক্রয় প্রামাণ্য দলিল, অর্থাৎ ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা প্রামাণ্য দলিল হলো চালান। ধারে লেনদেনের ক্ষেত্রে চালান ব্যবহার করা হয়। ক্যাশ মেমো নগদ লেনদেনে ব্যবহার করা হয়। ক্যাশ মেমো হলো ৩ কপি করা হয়, মূল কপি ক্রেতাকে দেওয়া হয়। এই শব্দগুলো মনে রাখতে হবে কিন্তু। আর ভাউচার হলো ক্রয় এবং আয় ব্যয়ের জন্য ভাউচার তৈরি করা হয়। ডেবিট ভাউচার হলো ক্রয় এবং অন্যান্য ব্যয়, আর ক্রেডিট ভাউচার হলো বিক্রয় এবং অন্যান্য আয়। এই সব প্রত্যেকটা শব্দের মিনিং আছে, শব্দটা জানা থাকলে বা এমসিকিউ পরীক্ষা আসতে পারা যাবে। তার মানে এই হিসাব বিজ্ঞানে আধুনিক হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি লেনদেন। নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ হয়। নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদা দুইটা লেনদেন আসে না, কন্ট্রা এন্ট্রি দুইটা আসে না। ব্যাংকে জমা ব্যাংক থেকে উত্তোলন, এই দুইটা এন্ট্রি নগদ প্রাপ্তি জাবেদা এবং প্রদান জাবেদা আসে না। বাকি সকল নগদ প্রাপ্তি এবং প্রদান, প্রদান জাবেদা এবং প্রাপ্তি জাবেদা আসবে। তো ব্যাংকে জমা সেটাও আসবে না, ব্যাংক থেকে উত্তোলন সেটাও আসবে না। তাহলে নগদ প্রাপ্তি জাবেদা লেনদেন লিপিবদ্ধ হয় কোনটা? প্রথম প্রশ্ন, নগদে বিক্রি অবশ্যই আসবে, ব্যাংক থেকে উত্তোলনে আসবে না, প্রাপ্তিতেও আসবে না, প্রদানেও আসবে না। এই ধরনের লেনদেন আসবে না, জাস্ট কন্ট্রা গুলো আসবে না। আর চেকে পণ্য বিক্রয় সেটাও আসবে, আর নগদে পণ্য বিক্রয়টা আসবে। কারণ ব্যাংকে নগদের সামিল মনে করে নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদা রেকর্ড করা হয়। এই জন্য ১ আর ৩ আসবে। উত্তর হবে কত? ১ আর ৩। এটা ক্রেডিট মেমোরান্ডাম ইস্যু করা, এটা অনেকবার বলা হয়েছিল। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে আমানতকারী। ক্রেডিট মেমোরান্ডাম হলো যে সমস্ত কারণে ব্যাংকের গ্রাহকের টাকা ব্যাংকে বেড়ে যায়, সেই সব কারণ সংবলিত বিবরণীর নাম হলো ক্রেডিট মেমোরান্ডাম। যেমন উদাহরণ কয়েকটা: বিনিয়োগের সুদ, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের টাকা আদায়, ব্যাংক কর্তৃক প্রাপ্য নোটের টাকা আদায়, দেনাদার থেকে ব্যাংক কর্তৃক আদায়। এই সমস্ত বিষয় হলো ক্রেডিট নোটের কারণ। আর ডেবিট নোট কোনগুলা? যে সমস্ত কারণে ব্যাংকের টাকা কমে যায়, যেমন ব্যাংক চার্জ, আর ওটাতে ব্যাংক সুদ মঞ্জুর। ব্যাংক চার্জ, প্রদবিলের টাকা ব্যাংক কর্তৃক পরিশোধ, প্রদ হিসাবের টাকা ব্যাংক কর্তৃক পরিশোধ। অর্থাৎ ব্যাংকে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে, আমানতকারী অ্যাকাউন্ট থেকে যেসব কারণে টাকা কমে গেছে, ওইসব কারণ নাম হলো ডেবিট মেমোরেন্ডাম। ক্রেডিট মেমোরেন্ডাম বাড়া, ডেবিট মেমোরেন্ডাম কমা। বলছে ক্রেডিট মেমোরেন্ডাম কে প্রস্তুত করে? ক্রেডিট মেমোরেন্ডাম প্রস্তুত করে কি? আর ক্রেডিট মেমোরেন্ডাম কেন প্রস্তুত করা হয়? যেসব কারণে ব্যাংকের টাকা বেড়ে যায়। ক্রেডিট মেমোরেন্ডাম প্রস্তুত করে কে? ব্যাংক প্রস্তুত করবে। কারণ ব্যাংকের লেনদেন তো আমি করতে পারবো না, আমানতকারী করবে না। এই কাজগুলা কে করবে? ব্যাংকের টাকা প্লাস করা, বৃদ্ধি করার কাজটা কে করবে? ব্যাংক করবে। হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী। হিসাব তথ্যের, এরকম 9-10 থেকে শুরু হয়েছে এই প্রশ্নটা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভাইটাল প্রশ্ন এটা। হিসাব বিজ্ঞান হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? কর কর্তৃপক্ষ অবশ্যই সে আমার অভ্যন্তরীণ ব্যবহারকারী না। নিরীক্ষক হইতে পারে, তো অভ্যন্তরীণ নিরীক্ষক অভ্যন্তরীণ ব্যবহারকারী। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মালিক পক্ষ অভ্যন্তরীণ ব্যবহারকারী। প্রশ্ন হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, মালিক তো অবশ্যই অভ্যন্তরীণ ব্যবহারকারী, ব্যবস্থাপক অবশ্যই অভ্যন্তরীণ ব্যবহারকারী, কিন্তু কর কর্তৃপক্ষ অভ্যন্তরীণ ব্যবহারকারী না। তার মানে উত্তর হলো কত? ২ আর ৩। এই জায়গায় প্রশ্নটা করছে কি? এই জায়গায় প্রশ্ন করলো, এত পিচ্ছি লিখছি, এটা কি ৬ নম্বর ও ৭ নম্বর। জানুয়ারি ১ তারিখে লেনদেনের জন্য সমীকরণের প্রভাব কি হবে? প্রথম প্রশ্নগুলো, নগদ কত? নগদ ২০,০০০ টাকা। ২০,০০০ টাকা ঋণ ও ৩০,০০০ টাকা মূল্যের আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করে, তাই তো? তাহলে নগদে টাকা বাড়ছে ২০,০০০, আসবাবপত্র বাড়ছে ৩০,০০০, আর ঋণ কত? তাও ৩০,০০০। ঋণ কত? ঋণ ২০,০০০, আসবাবপত্র ৩০,০০০। তো মালিকানা সত্ত্বে কি হবে? মালিকের নিজের যে টাকাগুলো, সেটা মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে। ঋণের টাকা মালিকের নিজের টাকা না, ঋণের টাকা মালিকের নিজের টাকা না। তাহলে মালিকানা সত্ত্বে প্রভাবিত হবে কত? ব্যবসা শুরু করে। তাহলে আমাদের এই জায়গায় মালিকানা সত্ত্ব, মালিক ইনভেস্ট করছে ২টা টাকা, নগদ ৩০,০০০ টাকা, আর আসবাবপত্র ২০,০০০ টাকা। মোট কত? আসবাবপত্র ৩০,০০০, নগদ ২০,০০০, মোট ৫০,০০০ টাকা। মালিকানা সত্ত্ব
পরিমাণ কত? মালিকানা সত্ত্বের পরিমাণ হবে 50,000 টাকা। বোঝা গেছে তো বিষয়টা? সর্বশেষ প্রশ্ন করলো জানুয়ারি 10 তারিখ কি? 10 তারিখে আরেকটা কাজ হয়েছে, সেটা কি? মূলধনের উপর সুদ ধার্য করা হয়েছে 1,000 টাকা। 10 তারিখে লেনদেনের উপর কোন কোন উপাদান পরিবর্তন হবে? মূলধনের উপর সুদ ধার্য করা হয়েছে 1,000 টাকা নাকি? 1,000 টাকা যদি মূলধনের উপর সুদ ধার্য করা হয় তাহলে কি হবে? মূলধনের উপর সুদ ধার্য করা হলে ঋণের সুদ, মূলধনের সুদ কি ডেবিট? আবার এই মূলধনের সুদটা কি হয়? মূলধনের সাথে যোগ হয়। যেহেতু মূলধনের সুদ ডেবিট করা হয়েছে ব্যয় মনে করি, মালিকানা সুদ তো একবার মাইনাস হবে। আবার যেহেতু মূলধনের সুদ মালিকানার সাথে যোগ হয়, তাহলে একবার কি হবে? মাইনাস হবে। তার মানে মালিকানা সুদকে একবার প্লাস করবে আর একবার মাইনাস করবে। বিষয়টা বুঝতে হবে। মালিকানা সুদকে প্লাস মাইনাস করে আরো দুইটা আইটেম আছে, সেটির নাম কি? পণ্য উত্তোলন আর একটা কি? বিনামূল্যে পণ্য বিতরণ। সেই দুইটা আইটেমও কি করে? মালিকানা সুদকে শুধু প্লাস করে এবং মাইনাস করে। তারপরে প্রশ্ন ছিল মিস্টার মাহি 5% বাট্টায় 10,000 টাকার পণ্য ধারে ক্রয় করে। তো 10,000 টাকার পণ্য যদি ধারে ক্রয় করে, 10,000 টাকার পণ্য 5% বাট্টায় ক্রয় করলে মোট ক্রয় কত টাকা? 10,000 টাকার 5% 500 টাকা। 10,000 থেকে 500 বাদ দিলে কত হবে? 9,500। পরবর্তীতে তিনি পাওনাদারকে পূর্ণ নিষ্পত্তিতে 8,900 টাকা পরিশোধ করে। পাওনাদার লোকের লেনদেন না কয় টাকা ছিল? 9,500 টাকা। পরিশোধ করছে কত? 8,900 টাকা। কম দিচ্ছে কয় টাকা? 600 টাকা। এই প্রশ্ন করছে বাট্টার পরিমাণ কত? বাট্টার পরিমাণ 600 টাকা। বোঝা গেছে বিষয়টা? ম্যানেজার মুনাফার উপর 4% কমিশন। এভাবে যদি লাইনটা থাকে তাহলে যে পরিমাণ মুনাফা ডাইরেক্ট 4% দিলে কমিশনটা পেয়ে যাবো, কোনো সমস্যা নাই। মুনাফার পরিমাণ কিন্তু উল্লেখ নাই। কি আছে? বলছে কমিশন পরবর্তী মুনাফা কত? 7,680 টাকা। কমিশন কত টাকা? তাহলে কমিশনের পরিমাণ কি নাই? যদি মুনাফা দেওয়া থাকতো কমিশনের উপর ডাইরেক্ট পার্সেন্টেজ দিলে মুনাফা পেয়ে যেতাম। যদি বলতো অনেক সময় কিন্তু পরবর্তী আর পূর্ববর্তী, এই জায়গায় যদি বলা থাকতো ম্যানেজার কমিশন পাবে, কমিশন ধার্য করা পূর্ববর্তী মুনাফার উপর, যে কথা। আর মুনাফার উপর কমিশন একই জিনিস, ডাইরেক্ট পার্সেন্টেজ মুনাফার উপরে। বাট যদি কমিশন পরবর্তী বলে তাহলে মুনাফার টাকাকে 104 দ্বারা ভাগ করে 4 দ্বারা গুণ করতে হবে। বাট এখানে মুনাফার পরিমাণ আছে কোনটা? কমিশন পরবর্তী মুনাফা। কমিশন কেমনে পাই? 100 টাকা 4 টাকা কমিশন। তো মুনাফা কত হয়? এই যে টাকাটা, এর মধ্যে কি কমিশন আছে? নাই। এটা কত পার্সেন্ট টাকা? 96% টাকা। তাহলে 7,000 কত? 7,680 টাকাকে 96 দ্বারা ভাগ করতে হবে। 4 দ্বারা গুণ করলে কমিশনের পরিমাণ পাবো 320 টাকা কমিশন। বোঝা গেছে? তাহলে মূলত কমিশনটা মোট টাকাটা কত? 7,680 টাকা আর 300 টাকা কমিশন। টোটাল টাকাটা ছিল 8,000। ওই বলছিলাম যে মুনাফাটা জানা থাকতো, মুনাফার উপর 4% কমিশন দিলে ডাইরেক্ট কমিশনের পরিমাণটা চলে আসতো। বাট কমিশন পরবর্তী মুনাফা দেওয়া। আর এই অঙ্কটার মধ্যে যদি বলা থাকে কমিশন পাবে মুনাফা ধার্য করা পরবর্তী মুনাফার উপর, তাহলে যে পরিমাণ টাকা থাকবে এই সেই টাকাটাকে 104 দ্বারা ভাগ করে 4 দ্বারা গুণ করে কমিশনের টাকা বের করতে হবে। যদি পরবর্তী বলা থাকতো, এই জায়গায় বলা ছিল কি যে ম্যানেজার মুনাফার উপর জাস্ট 1% কমিশন পাবে। এই কথাটা অমনি ঘুরানো থাকলে 104 দ্বারা ভাগ করে 4 দ্বারা গুণ করে কমিশনটা বের করতে হতো। এরপরে কি প্রশ্ন ছিল? জার্নাল শব্দের উৎপত্তি। ফরাসি শব্দ জার থেকে উৎপত্তি। এটা রিডিং করা থেকে পড়তে হবে। রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় নাকি? এই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। রেওয়া মিলে অনেকগুলো প্রশ্ন আছে, সেটি বলে দিই। যেহেতু রেওয়া মিল থেকে এমসিকিউ এর মধ্যে বাইরে আসা শুধু খুবই কম। রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না কারা? সকল প্রারম্ভিক রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, তবে প্রারম্ভিক মজুত পণ্য হবে। এই কথাটা মনে রাখতে হবে। সকল সমাপনী রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়, তবে সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। তারপরে হলো একই অঙ্কের মধ্যে যখন সমন্বিত ক্রয় অথবা বিকৃত পণ্যের ব্যয় দেওয়া থাকবে তখন প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত হবে। কটা শব্দ হলো? 3টা। সকল প্রারম্ভিক রেওয়া মিলে আসে না, তবে প্রারম্ভিক এক তারিখ মানে প্রারম্ভিক, এটা মনে রাখতে হবে। প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে আসে। সকল সমাপনী রেওয়া মিলে আসবে, তবে সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসবে না। এই সমাপনী তো এতদিন আসে না, আবার আসবে। প্রারম্ভিক তো আসতো, ওইটা আবার আসবে না। কখন? যদি অঙ্কের মধ্যে সমন্বিত ক্রয় অথবা বিকৃত পণ্যের ব্যয় দেওয়া থাকে। এর প্রশ্ন হচ্ছে সমন্বিত ক্রয় কি? প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিট ক্রয় যোগ করলে সমন্বিত ক্রয় চলে, সমাপনী মজুত পণ্য বাদ দিলে সমন্বিত ক্রয় আসবে। তো প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিট ক্রয় যোগ করলে যে টাকাটা হয় তার নাম আবার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে সমাপনী বাদ দিলে সমন্বিত ক্রয় আসে। আর যদি নিট বিক্রয়যোগ্য প্রারম্ভিক মজুত পণ্য নিট ক্রয় প্লাস অন্যান্য প্রত্যক্ষ ব্যয় যোগ করি এবং সমাপনী বাদ দিই, তাহলে হবে বিকৃত পণ্যের ব্যয়। মনে থাকবো?
আর প্রত্যক্ষ ব্যয় বলতে নর্মালি কয়টা ব্যয় বোঝায়? 5টা ব্যয়। সেই 5টা ব্যয়ের নাম কি? আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, মজুরি, পরিবহন, আরেকটা কি ডক চার্জ। এই সংক্রান্ত ব্যয়গুলো প্রত্যক্ষ ব্যয়। আর রেওয়া মিলের মধ্যে কি আসে? রেওয়া মিলের মধ্যে ভুল থেকে প্রশ্ন আসেই। এই ভুলগুলোর নাম কি? একটা হলো লেখার ভুল। লেখার ভুলটা কেমন? আমি পণ্য ক্রয় করছি কত হাজার? 50,000 টাকা। লিখছি কত? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কয় টাকা লিখছি? 5,000 5,000। তাহলে আমাদের ডেবিট পাশে 45,000 কম, ক্রেডিট পাশে 45,000 একই যাবে, তার মধ্যে অঙ্কটা কিন্তু মিলে যাবে, ভুলটা থেকে যাবে। এটা কোন ভুল? বাদ পড়ার ভুল। লেখার ভুল বলে এটা কি? আর বাদ পড়ার ভুল মানে কি? 50,000 টাকা একেবারেই লিখি নেই, দুই পাশে টাকা 50,000 50,000 কমে যাবে, রেওয়া মিল কিন্তু মিলে যাবে। আটটা হয় কোন জায়গায়? বেদাখিলার ভুলের মধ্যে একটু ঝামেলা হয়। কিন্তু কোন ভুল? এই বেদাখিলার ভুলটা কি? একই মানুষের নামের জায়গায় এক নাম, সমজাতীয় লেনদেন, হিসাবটা কি সমজাতীয় হবে? এক নামের জায়গায় অন্য নাম বসিয়ে দেওয়া। করিমের জায়গায় রহিম লেখা। দুজনই তো মানুষ। আমরা কি রেওয়া মিলে টাকা যোগ করি না মানুষের নাম যোগ করি? টাকা যোগ করি। তো মানুষ তো ভিতরে ভুল আছে, এই লোকের সাথে আমার লেনদেনই হয়ে যায়, তাহলে সেটা তো ভুল মূলত, কিন্তু রেওয়া মিল মিলে যাবে। আরেকটা হলো বেদাখিলা ভুল কি? যেমন বেতনের জায়গায় ভাড়া লিখলাম, বেতনও ডেবিট ভাড়াও ডেবিট, দুইটাই তো ডেবিট। এক নামের জায়গায় আরেক নাম লিখে দেওয়ার নাম কি? বেদাখিলার ভুল। এক মানুষের জায়গায় আরেক মানুষের নাম লিখে দেওয়া, বা সমাজাতীয় লেনদেনের জায়গায় একটার পরিবর্তে আরেকটা লিখে দেওয়া, এটা হলো বেদাখিলা ভুল। তো পরিপূরকটা কি? পরিপূরক ভুল কি? ধরো বিক্রয় ছিল কত টাকা? বিক্রয় হলো 80,000 টাকা, ক্রেডিট পাশে বসবে। বাট আমি লিখছি ভুলে কত? 70,000 টাকা লিখছি। তার মানে ক্রেডিট পাশে কয় টাকা কম লিখছি? 10,000 টাকা। এবার অন্য একটা হিসাব, যেমন বেতন। বেতন কত টাকা? 50,000 টাকা। বেতন কত? 50,000। বাট এই বেতন আমি ডেবিট পাশে লেখার সময় কত লিখছি? 40,000 টাকা লিখছি। তার মানে কি করছি? এই পাশে 10,000 টাকা কম, ওই পাশে 10,000 টাকা কম, তাহলে রেওয়া মিল তো মিলে যাবে, ভুলটা থাকবে। এটার নাম কি? পরিপূরক ভুল। মনে থাকবো? উল্টাও হইতে পারতো, যে 50,000 টাকায় কত লিখছি? 60,000 টাকা লিখছি। 50,000 টাকায় কত লিখছি? 60,000 টাকা। 10,000 টাকা বেশি লিখছি। এদিকে বিক্রয় ছিল 80,000, লিখছি কত? 90,000। ওইদিকে কত লিখছি? 10,000 টাকা বেশি লিখছি। এই ভুলের নাম কি? পরিপূরক ভুল। বেদাখিলার ভুল। আর একটা আছে নীতিগত ভুল। নীতিগত ভুল কি? মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেন মনে করা, বা মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেন মনে করার নাম কি? নীতিগত ভুল। এর মধ্যে বেশি আসে যন্ত্রপাতি সংস্থাপন বা মজুরির অন্তর্ভুক্ত, বা আসবাবপত্র ক্রয় ক্রয় হিসেবে রেকর্ড করা হয়েছে। আসবাবপত্র ক্রয় করলে আমরা ডেবিট করবো কাকে? স্ব সম্পত্তির নামে। কিন্তু আমি ডেবিট করছি কারে? ক্রয় হিসাব। ক্রয় তো মুনাফা জাতীয় হবেই, সেটা কি হবে? মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় মনে করা, বা মূলধন জাতীয়কে মুনাফা জাতীয় মনে করার নাম কি? নীতিগত ভুল। এই ভুল থেকে এর মধ্যে এর বাইরে থাকবে না, এটির মধ্যে দেখবো যদি আসে, যদি এটাতে নরমালি বেশি ভুল সংক্রান্ত লেনদেন দেয় নাই। এবার আরেকটা বিষয়, কোনো একটা আইটেম ডেবিট পাশে বসার কথা, সেটা যদি আমি টোটালি না বসাই, পার্থক্য কত হবে? 800 টাকায় হবে। ধরো 800 টাকা, তাহলে ডিফারেন্স কত হবে? 800 টাকা। যে পাশে বসানোর কথা সেই পাশে না বসাইলে কত টাকা ডিফারেন্স হবে? বাট যে পাশে বসানোর কথা বসাইছি, তো উল্টা পাশে বসাইছি, ওই টাকাটাই বসাইছি, তাহলে পার্থক্য হবে কত টাকা? ডেবিটে বসানোর কথা ছিল 800 টাকা, আমি বসাইলাম না, বসাইছি কোন পাশে? ক্রেডিট পাশে। পার্থক্য কত হবে? দ্বিগুণ হবে, 1600 টাকা হবে। মনে থাকবো? এবার আরেকটা প্রশ্ন, যে ডেবিট পাশে বসানোর কথা ছিল, কিন্তু টাকা উল্টাপাল্টা করছে। বসানোর কথা কোন পাশে? ডেবিট পাশে। বসাইছি ডেবিট পাশে, লেখার কথা ছিল 800, লিখছি কত টাকা? মাত্র 80 টাকা। এবার পার্থক্য হবে কয় টাকা? অরিজিন টাকার সাথে ভুল টাকার যে ডিফারেন্স, সেটা হলো পার্থক্য। মনে থাকবে? 700 কয় টাকা? 20 টাকা। ক্লিয়ার বিষয়টা? যে পাশে বসানোর কথা আমি সেই পাশেই বসাইছি, কিন্তু টাকাটা উল্টাপাল্টা করছি, শূন্য একটা কম দিছি। অথবা কি ছিল? 725 টাকা, লিখছি কত? 275 টাকা। এই 2 আর 7 এর মধ্যে রিপ্লেস করে ফেলছি, তাহলে পার্থক্য হবে বিয়োগফল। এবার টাকা বসাইছি ঠিক আছে, উল্টা টাকা বসাইছি কি? উল্টা, উল্টা পাশে নিয়ে বসাইছি। এবার পার্থক্য কত হবে? সঠিক টাকা এবং ভুল যে বসাইছি, যেটাই বসাইছি, বেশি বসাই বা কম বসাই, এই দুইটা যোগফলের ডিফারেন্স। মনে থাকবো? এই সংক্রান্ত ভুল সংক্রান্ত টাকা পয়সাতে উল্টা পাল্টা বসানো, রেওয়া মিলে কি কি বলা হলো? যে পাশে যে টাকাটা বসানোর কথা সেই টাকাটা যদি আমি না বসাই, ডিফারেন্স কত হবে? ওই টাকাটা যে পাশে বসানোর কথা ওই পাশে না বসাইলে টোটাল ডিফারেন্স ওই টাকাটা। যে টাকাটা বসানোর কথা যে পাশে, এটা যদি উল্টা পাশে বসাই, তাহলে পার্থক্য হবে কত? দ্বিগুণ। আর যে টাকাটা যে পাশে বসানোর কথা ছিল সেই পাশে বসাইছি, বা টাকা উল্টা পাল্টা করছি, লেখার কথা 800, লিখছি কত? মাত্র 80 টাকা। তাহলে ডিফারেন্স হবে এই দুটা পার্থক্য। রেওয়া মিলে ডিফারেন্স হবে কত? পার্থক্য 720 টাকা। এবার একটা টাকা ছিল 725 টাকা, যে পাশে বসানোর কথা বসাইছি না উল্টা পাশে, টাকা পয়সা কি করছি? উল্টা পাল্টা করছি। যেমন কি, লেখার কথা 725, লিখছি কত? 275। এই সামনে দুইটা ডিজিট রিপ্লেস হয়ে গেছে।
এবার পার্থক্য কত হবে? এই দুইটার যোগফল মনে থাকবে। রেওয়া মিলে এর বাইরে সম্ভাবনা খুবই কম, এর মধ্যে থেকে দেখবা চলে আসছে। এবার আমরা আসি সামনের দিকে। আবার সামনে কোনটা আছে এবার? একটু বড় হয়ে গেল। রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না কারা? রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না, প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত হবে না, সমাপনী হাতে নগদ হবে কিন্তু, আর সমাপনী মজুত পণ্য হবে না। 1 আর 3। এবার বলা হলো বিক্রয় মূল্যের উপর লাভের হার যদি 20, এটা নিয়ে আগে অনেকবার আলোচনা করছি। বিক্রয় মূল্যের উপর যদি লাভের হার 20% হয়, ক্রয় মূল্যের উপর লাভের হার কত পার্সেন্ট হবে? মাইনাস করে শুধু গুণ করি, যত পার্সেন্ট থাকবে তার সাথে কি করবো? 100 গুণ করবো। কত পার্সেন্ট? 25। 25 গুণ কি হবে? 100। ভাগ করবো কত দিয়ে? 100 মাইনাস 25 কত হবে? 75। মনে থাকবে? 33.33%। এবার যদি উল্টা হয়তো, তাহলে কি হতো? ক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট? 25%। বিক্রয় মূল্যের উপর কত হবে? ওই 25 বলছি না, 25 গুণ 100 হবে, এটা মিস হবে না। 25 গুণ 100। এর ভাগ হবে কত দিয়া? যোগ করতে হবে। এবার আর বিয়োগ হবে না, কি হবে? যোগ হবে। কত হবে? 125। কয় পার্সেন্ট? 20%। এই ধরনের অনেকগুলো ফর্মুলা আছে, অনেক আগে বলছিলাম। এই একটা মনে রাখলে হবে যে বিক্রয় মূল্য থেকে যদি আমি ক্রয় মূল্যে যাই তাহলে মাইনাস হবে, আর ক্রয় মূল্য থেকে যদি আমি বিক্রয় মূল্যে যাই তাহলে কি হবে? যোগ হবে। যোগ করতে হবে, ভাগ তো হবেই। যত পার্সেন্ট থাকবে তার সাথে 100 গুণ হবেই। এই গুণ নিয়ে কোনো সমস্যা নাই। ভাগ হবে তো, যোগ হয়ে ভাগ হবে না বিয়োগ হয়ে ভাগ হবে, এটা মনে রাখলেই হবে। যে উদ্দীপক যেগুলা বড়, আগে প্রশ্নটা পড়ো কি চাচ্ছে এটা দেখতে হবে। উদ্দীপক যেহেতু বড়, উদ্দীপক বড়তে প্রশ্ন কি চাচ্ছে? মেসার্স হিমো ট্রেডার্স এর ক্রয় হিসাবে সমাপনী উদ্বৃত্তের পরিমাণ কত? ক্রয় হিসাবে। তারপরে বলছে 5 তারিখে লেনদেন লিপিবদ্ধ হবে কি লেনদেন? প্রশ্নটা আমাদের পড়তে, উদ্দীপক যেহেতু বড়, উদ্দীপকটা পড়ি। কি বলছে? মেসার্স হিমো ট্রেডার 2023 সালে 1 জানুয়ারি তারিখে 1 লাখ টাকার পণ্য 10% কারবারি বাট্টায় ক্রয় করেন। ভালো কথা। তো 1 লাখ টাকা যদি 10% হয় তাহলে 10,000 বাদ 90,000 হবে। 90,000 টাকার পণ্য ক্রয় করেন, যার ব্যক্তিগত 40%। 40% কত? ব্যক্তিগত কারণে। তো 90 এর 40% কত হবে? 4 নং 36। 90,000 40% কত? 36,000। কোম্পানির কত হবে? 90 থেকে 36 বাদ দিলে 54,000 হবে। কত হবে? 54,000 টাকা। আচ্ছা, 10 দিন পর উক্ত মালের মূল্য অর্ধেক, 10 দিন পর উক্ত মালের মূল্য অর্ধেক কারবারি বাট্টায় ক্রয় করেন, যার 40% ব্যক্তিগত ক্রয়। 10 দিন পর উক্ত মালের অর্ধেক মূল্য 10% কারবারি বাট্টায় পরিশোধ করেন। 5 জানুয়ারি তারিখে 8,000 টাকার পণ্য বিক্রয় মূল্যে কারবার হতে উত্তোলন করা হয়। জানুয়ারি 10 তারিখে উক্ত পণ্যের মূল্য, জানুয়ারি 10 তারিখে 10,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়। তাহলে আমাদের নিট ক্রয়ের পরিমাণ কত? ব্যক্তিগত ক্রয় কত ছিল? 60%, তাই না? তাহলে আমাদের 60%, আগে তো কারবারি বাট্টা সবটাতে অ্যাপ্লাই হবে। ব্যক্তিগত ক্রয় 40%। আচ্ছা, তাহলে আমাদের নিট ক্রয়ের পরিমাণ কত? 1 লাখ টাকা 10% চলে গেলে 90,000 টাকা হবে। 90,000 এর মধ্যে কোম্পানির ক্রয় কত? 60%। তাহলে 54,000। 54,000 এর মধ্যে মালিক পণ্য উত্তোলন করছে কত? বিনামূল্যে পণ্য বিতরণ করছে কত? 10,000। 10,000 বাদ দিলে কত হচ্ছে? 44,000 টাকা। এবার 10,000 টাকার 8,000 টাকা পণ্য যে বিক্রয় মূল্যে উত্তোলন করছে সেটার জন্য যাবে দেখি, সেজন্য যাবে হলো উত্তোলন ডেবিট বিক্রয় ক্রেডিট। ক্রয়ের সাথে কোন সম্পর্ক আছে? তার মানে আমাদের নিট ক্রয়ের পরিমাণ কত? 44,000 টাকা। মনে থাকবে, নিট ক্রয়ের পরিমাণ কত? 44,000 টাকা। এরপরে আসি 5 তারিখে লেনদেন হিসাব কত হবে কি? আর 5 তারিখে লেনদেনে কি হবে তাহলে? 5 তারিখে উত্তোলন ডেবিট আর বিক্রয় ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। 1 আর 3। 1 আর 3, 14 নম্বর। রাইট। তারপরে আসি অনিশ্চিত হিসাব। ডেবিট উদ্ধৃতি প্রকাশ করতে পারে, ক্রেডিট উদ্ধৃতি প্রকাশ করতে পারে। যদি কি হয়, সংশোধন হয়ে যায়, ভুল সংশোধন হলে মিলে যায়। ভুল সংশোধন হলে কি কোনো জের
থাকবে না। ভুল যদি সংশোধন হয়ে যায় তাহলে এটা কোনো জের থাকবে না। তার মানে কি তিনটাই উত্তর হবে। এটা ব্যাখ্যা বেশি করার কিছু নাই, তাই তো? ৮০ বা ১৭ নাম্বার, ১৬ নাম্বার। মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুতের উদ্দেশ্য কি? মালিকানা সত্ত্ব হলো কোম্পানির সম্পত্তির মালিকের যে পরিমাণ দাবি এটার নাম মালিকানা সত্ত্ব। তো এই মালিকানা সত্ত্বর উদ্দেশ্য হলো সমাপনী মূলধনটা কত। মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে চারটা উপাদান, মূলধন এবং উত্তোলন, আয় এবং ব্যয়। মূলধন এবং উত্তোলনের কারণে, মূলধন এবং আয়ের কারণে মালিকানা সত্ত্ব বাড়ে, ব্যয় এবং উত্তোলনের কারণে মালিকানা সত্ত্ব কমে। মালিক যেটা সরাসরি ইনভেস্ট করে এটার নাম মূলধন। মালিক কোম্পানিতে যে সুবিধা যেটা নিবে সেটার নাম কি? উত্তোলন। তাহলে আমাদের কি হবে? সমাপনী মূলধন জানার জন্য মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করা হয়, বা সমাপনী মালিকানা সত্ত্ব এটাও বলতে পারি। এনএসএফ কি? নট সাফিসিয়েন্ট ফান্ড। এটার মিনিং আছে, আমি যদি অন্যের কাছ থেকে চেক পাই, সেই চেক ব্যাংকে জমা দিলে যদি আমার ক্যাশ করতে না পারে তাহলে চেকটা প্রত্যাখ্যান হয়। এনএসএফ হলো জমাকৃত চেক প্রত্যাখ্যান হওয়ার নাম হলো এনএসএফ, নট সাফিসিয়েন্ট ফান্ড। এটার জাবেদা হবে কি? দেনাদার হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এনএসএফ নিয়ে যা যা আছে সব বলে দিলাম কিন্তু। এবার আসি, দ্বৈত জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করলে নগদ বই জের লাগে, ব্যাংক বিবরণী জের, দুইটা জের লাগে, সত্য। মিলকরণ বিবরণী উভয় জের সমান হয়, তাও সত্য। এবং ব্যাংকের প্রকৃত হিসাব জানা যায়, তাও সত্য। তিনটাই সত্য। তারপরে বলা হলো, খুচরা ক্যাশিয়ারকে যদি একটি নির্দিষ্ট মেয়াদান্তে সর্বদা অগ্রিম টাকা প্রদান করা হয় তাহলে এই পদ্ধতির নাম কি? কিছুক্ষণ এটা তো কালকে বলে দিলাম, অগ্রদত্ত পদ্ধতি। যে পরিমাণ টাকা ব্যয় হবে সেই টাকাটা আবার নিয়ে আসবে। সিডি মানে কি? ক্রেডিট ডাউন। আর সিএফ, সিডি মানে ক্রেডিট ডাউন, আর বিডি মানে ব্রড ডাউন। বিএফ মানে ব্রড ফরওয়ার্ড, আর সিএফ মানে কি? ক্রেডিট, ক্রেডিট ফরওয়ার্ড। মনে থাকবো? এবার আসি, এই জায়গায় কি বললো একটা আবার? সিডি মানে ক্রেডিট ডাউন, ক্রেডিট ডাউন না, ক্রেডিট ডিসকাউন্ট না, মনে রাখবা কিন্তু। এটা দেওয়া আছে বিক্রয় হিসাব, বিক্রিত পণ্যের ব্যয়, পরিচালন ব্যয়, মোট লাভ এবং নিট লাভ বা ক্ষতি। প্রথমটা যদি ফিল আপ করি, আমরা জানি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যবহার দিলে মোট লাভ আসে, ভালো কথা। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যবহার দিলে কি আসে? পরিচালন ব্যয় আসে। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট লাভ আসে। তাহলে বিক্রয় কত? 1,50,000। 1,50,000 থেকে 90 বাদ দিলে এটা কত হবে? এই ঘরটাতে কত হবে? 60,000 টাকা হবে। তারপরে জানি মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিলে নিট লাভ চলে আসে। পরিচালন অন্যান্য আয় ব্যয় যদি না থাকে, যেহেতু নাই তাহলে আমাদের ওটা কিছু করার নাই। তো 60,000 টাকা দিয়ে 15,000 টাকা বাদ দিলে 45,000 টাকা হবে। 45,000 টাকা প্রশ্ন চাচ্ছে কিনা যে মোট লাভ কত? মোট লাভ 60,000, পরিচালন ব্যয় এবং নিট লাভ কত? নিট লাভ 45,000। তাহলে কি প্রথমটা সত্য, তাই না? কত নাম্বার এটা? 21 না 20 নাম্বার? 20 নাম্বার তো না, 21 নাম্বার। 21-এ প্রথমটা রাইট। দ্বিতীয় আরেকটা প্রশ্ন করছে যে বিক্রিত পণ্যের ব্যয় লাভ ক্ষতি কত? নিচেরটা আরেকটা প্রশ্ন। আচ্ছা, মনে রাখতে হবে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট লাভ আসে, বাট মোট লাভ আর বিক্রিত পণ্যের ব্যয় যোগ করলে বিক্রয় আসে, কিন্তু মনে রাখতে হবে। আর মাঝে কোনোটা গ্যাপ হলে দুই পাশে দুইটা মাইনাস করলে হয়ে যাবে, কিন্তু টানা দুইটা গ্যাপ, শেষের দুইটা আছে, সামনের একটা নাই, তাহলে যোগ করতে হবে। বিক্রয় থেকে আমরা জানি পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়ের সাথে বিক্রয় ডাইরেক্ট কোনো সম্পর্ক নাই, বাট মোট লাভের একটা সম্পর্ক আছে। তার মধ্যে মোট লাভ কত? বিক্রয় কত? 85,000। বিক্রয় 85,000 থেকে মোট লাভ যদি 7,500 টাকা বাদ দিই তাহলে কি হবে? বিক্রয় কত? 85,000। 85,000 থেকে 7,500 বাদ দিলে কি হবে? বিক্রিত পণ্য ব্যয় চলে আসবে। কত টাকা হবে? 77,500 টাকা। ওই জায়গায় 77,500 টাকা বিক্রিত পণ্য ব্যয় আছে? আছে। এবার প্রশ্ন করছে নিট লাভ বা ক্ষতি। তো আমরা জানি মোট মুনাফা থেকে, মোট মুনাফা থেকে কি করতে হবে? মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিতে হবে। মোট মুনাফার পরিমাণ কত? 7,500। তো 7,500 থেকে যদি 20,500 মাইনাস করি আমাদের কি হবে? লাভ না ক্ষতি হবে? অবশ্যই ক্ষতি হবে। 7,500 মাইনাস কত? 20,500। আমাদের আয় থেকে ব্যয় বেশি। পরিচালন ক্ষতি কতটা হচ্ছে? 13,000 টাকা। তাহলে আমাদের এই জায়গায় অপশন কয়টা আছে? 77,500 আছে এবং 13,000 টাকা আছে। উত্তর কত হবে? 22 নম্বরে কি হবে? 3 নাম্বার উত্তর। কি বললো? 77,500 এবং 13,000 টাকা লাভ না তো ক্ষতি? শেষেরটা সর্বশেষ উত্তর। তারপর হিসাব রক্ষণের জন্য আংশিক আবশ্যিক দাখিলা নয় কোনটা? যেমন এই কার্যপত্র তৈরি করা যেমন আবশ্যিক না, দাখিলার মধ্যে বিপরীত দাখিলা আবশ্যিক না, মনে রাখতে হবে। ঐচ্ছিক ধাপ কোনটা? কার্যপত্র প্রস্তুত করা। আর বিপরীত দাখিলা ঐচ্ছিক।
যে দাখিলার মাধ্যমে নামিক হিসাব বন্ধ করে দেওয়া হয় তার নাম হলো কি? সমাপনী দাখিলা। সমাপনী দাখিলার মাধ্যমে নিট লাভ, নিট ক্ষতি, আয় ব্যয়, উত্তোলন, এই তিনটা হিসাব বন্ধ করে দেওয়া হয়। এই তিনটা কি হয় না? লাভ ক্ষতিতে যায় না, লাভ ক্ষতিতে না, আর্থিক অবস্থার বিবরণীতে যায় না। আর্থিক অবস্থার বিবরণী কখন যায়? যদি অগ্রিম হয়, যদি বকেয়া থাকে। তার মানে আয় ব্যয় উত্তোলন বন্ধ করে দেওয়া হয় সমাপনী দাখিলার মাধ্যমে। মনে থাকবো, সকল আয় হিসাব হবে ডেবিট, আয় সারাংশ ক্রেডিট বা আয় বিবরণী ক্রেডিট। আর সকল ব্যয় তো ডেবিট, হয়ে যাবে উল্টাটা। সকল ব্যয় হবে কি? ক্রেডিট, আয় সারাংশ ডেবিট হবে। উত্তোলন তো নর্মালি আমরা কি জানি? ডেবিট, উত্তোলন হবে ক্রেডিট। উত্তোলন কোন জায়গায় বসে? মূলধনে বসে, এই জন্য মূলধন হবে ডেবিট, উত্তোলন হবে ক্রেডিট। নিটলাভ যদি হয়, নিটলাভের সমাপনী দাখিলা কি হবে? নিটলাভ হলে মূলধন বাড়ে না কমে? এটা মনে রাখতে হবে। মূলধন বাড়ে, মূলধন ক্রেডিট হবে, আয় সারাংশ ডেবিট হবে। নিট ক্ষতি যদি হয়, মূলধন বাড়ে না কমে? মূলধন কমে, তাই মূলধন ডেবিট হবে, আয় সারাংশ ক্রেডিট হবে। এই হলো 5টা যাবে তার টোটাল। এর পরবর্তী প্রশ্ন কি ছিল? ব্যাংক সমন্বয় বিবরণী সাথে নগদান বই সম্পর্ক কি? সম্পূর্ণ বিপরীতমুখী, উল্টা। ব্যাংক বিবরণী ডেবিট উদ্বৃত্ত দ্বারা কি বোঝায়? ডেবিট উদ্বৃত্ত মানে ব্যাংক বিবরণী ডেবিট মানে ব্যাংক আমার কাছে টাকা পাবে, আমি ব্যাংকের কাছে দায়ী, অর্থাৎ ব্যাংক জমা অতিরিক্ত এবং দায়। নগদান বই যদি ব্যাংক জমা উদ্বৃত্ত হইতো, ডেবিট উদ্বৃত্ত হইতো, তাহলে কি বুঝাইতো? নগদ সম্পদ। এটা হলো ব্যাংক জমা অতিরিক্ত এবং দায়। 1 আর 3। উদ্দীপক যেহেতু বড়, যখন বড় উদ্দীপক আসবে আগে প্রশ্ন করে নিবা কি চাচ্ছে বের করার জন্য। প্রশ্ন চাচ্ছে বাট্টা সঞ্চিতির পরিমাণ কত? প্রশ্নটা হলো কোন প্রকার কুঋণ সমন্বয় করার পূর্বে প্রাপ্য হিসাবের পরিমাণ ছিল 20,800 টাকা, মোট কুঋণ খরচ হলো 800 টাকা, পুরাতন কুঋণ 300 টাকা। তার মানে এরাও মিলে 300 টাকা কুঋণ আগের থেকে ছিল। পুরাতন কুঋণ সঞ্চিতি 550 টাকা, প্রাপ্য হিসাবে এর উপর 10% কুঋণ সঞ্চিতি এবং 5% বাট্টা সঞ্চিতি রাখতে হবে। প্রশ্ন করা হয়ে গেল, আমাদের টাকা ছিল কত? 20,000 কত? 800 টাকা, তাই না? তো 20,800 টাকা থেকে, না 20,800, মোট কুঋণ 800, পুরাতন কুঋণ 300, নতুন কুঋণ কত? 500। তো 20,800 থেকে 500 টাকা বাদ দাও, 20,000 কত টাকা? 300 টাকা। সেটার উপর 10% সঞ্চিতি আছে, এটা থেকে 10% বাদ দেওয়া মানে কি 90% করলেই হয়ে যাচ্ছে। 18,000 কত? 270 টাকা। কুঋণ সঞ্চিতি বাদ দেওয়ার পরে যে টাকাটা হলো সেটা কত? 5%। আবার বাট্টা সঞ্চিতি কত হবে? 913.5 টাকা, মানে 914 টাকা। আছে কিনা? ক্লিয়ার? কিন্তু ধারণা রাখতে হবে 900 কত টাকা? 14 টাকা। সর্বশেষ প্রশ্ন করলো সমাপনী মজুত পণ্য এত টাকা, সমন্বিত ক্রয় এত টাকা, ক্রয় এত টাকা হলে প্রারম্ভিক মজুত পণ্য কত? তাহলে আমরা যে কাজটা করি উল্টা কাজ করতে হবে। একটু আগে বলছিলাম যে প্রারম্ভিকের সাথে সমাপনী যোগ করলে কি হয়? প্রারম্ভিকের সাথে, না, প্রারম্ভিকের সাথে ক্রয় যোগ করলে সমাপনী আসে না, প্রারম্ভিকের সাথে ক্রয় যোগ করলে বিক্রয়যোগ্য পণ্য আসে, সেটা থেকে সমাপনী বাদ দিলে সমন্বিত ক্রয় আসে। এবার প্রশ্ন কি আমার সমন্বিত ক্রয় দেওয়া আছে? তো এটা করার সময় কি করবা? সমন্বিত ক্রয়টা আগে লিখতে হবে। সমন্বিত ক্রয়ের টাকাটা কত? সমন্বিত ক্রয় যেভাবে বের করি তার উল্টা কাজ করতে হবে। সমন্বিত ক্রয়ের টাকাটা কত বলো? আর টাকা তো কোনটা? সমন্বিত ক্রয়। সমাপনী মজুত পণ্য আছে, সমন্বিত ক্রয় হলো 3 লক্ষ কত? 60,000 টাকা। ভালো কথা। এবার সমন্বিত ক্রয় বের হইতো কি? সমাপনী ক্রয়টা আমরা কি করতাম? যোগ করতাম না বিয়োগ করতাম? ক্রয় কিন্তু আগে যোগ করতাম, এবার কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে কত হবে? 40,000 টাকা, তাই তো? এবার সমাপনী আমরা কি করতাম? আগে বিয়োগ করতাম, এবার যোগ করতে হবে। তাহলে কত হলো? 1 লাখ। 1,20,000 টাকা কি? প্রারম্ভিক মজুত পণ্য। এবার যদি আমরা আগের মতো নর্মাল নিয়মে করি, যে প্রারম্ভিকের সাথে আমরা নর্মালি কি করি? প্রারম্ভিক 1,20,000, তো দেখবো মিলে যাবে। ক্রয় কত? 3,20,000। 1,20,000 সাথে 3,20,000 যোগ কর, কত হবে? 4,40,000। সমাপনী কত? 80। 4,40,000 থেকে এবার 80 বাদ দাও, বাদ দিলে কত হবে? 3,60,000। মিলে গেছে? উল্টা কাজ করতে হবে। সমন্বিত ক্রয়ের সাথে যখন প্রারম্ভিক বের করতে বলে, এক্ষেত্রে সমাপনীটা বের করতে। ধরো সমাপনী কত ছিল? সমাপনী ছিল 80,000 টাকা, এটাও অজানা থাকতো, তাহলে কি করতো? প্রারম্ভিকটা তো মনে করো জানো, তাহলে কি হবে? ওই 3,60,000 টাকা কি ছিল? সমন্বিত ক্রয়। সমন্বিত ক্রয় কত? 3,60,000। তার সাথে প্রারম্ভিক আমরা আগে কি করতাম? আগে আমরা যোগ করতাম। এবার কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হবে? 2,40,000। ক্রয় আগে যোগ করতাম না বিয়োগ করতাম? ক্রয়ের টাকা আগে
প্রারম্ভিক তো জানছি, প্রারম্ভিক আগে করতাম যোগ, করছি বিয়োগ, ক্রয় কি করছি আগে যোগ, এবার কি করবো বিয়োগ। ক্রয় পরিমাণ কত ছিল? হ্যাঁ, 3,20,000। সমন্বিত ক্রয় না, না ক্রয় পরিমাণ তো 3,20,000 না। তোর এটা কি সমন্বিত ক্রয় না? একটা তো বের করছি, এটা কোনটা বের করছিলাম? 3,60,000 বের করছি, সমন্বিত ক্রয়। সমন্বিত ক্রয়ের সাথে ক্রয় আগে বিয়োগ করছি, আর ক্রয় বিয়োগ করে যেটা পাইছি তার সাথে সমাপনী আগে কি করতাম? সমাপনী আগে বিয়োগ করতাম, করছি যোগ, পাই গেছি কি প্রারম্ভিক। প্রারম্ভিক 1,20,000। তাহলে আমাদের কাজ হলো 3,00,000 কত 60, 3,60,000 সাথে ক্রয় এবং প্রারম্ভিক কত দুইটা জানি। 3,60,000 সাথে আমরা জানি ক্রয় পরিমাণ 3,20,000, তারপরে আমরা দুইটা জানি, কয়টা জানি? ক্রয় জানি, একদম সিম্পল হিসাব। ক্রয় কত? 3,20,000, আর প্রারম্ভিক কত? 1,20,000। মোট কত? 4,40,000। এই 4,40,000 থেকে এবার কি করি? সমন্বিত ক্রয় কত? 60 না 80,000? সমন্বিত না সমাপনী কত? 80,000 না সমাপনী জানি না, কোনটা জানি না? ও সমাপনী জানি না, সমন্বিত ক্রয় জানা আছে কত? 3,60,000। 3,60,000 মাইনাস করি, 4,00,000 কত? 4,40,000 থেকে 3,60,000 মাইনাস করলে তো চলে আসবে 80,000 টাকা। বুঝা গেছে? ওই ফরম্যাটটা তো অবশ্যই আসার কথা। আমি আবার একটু ট্রায়াল দিই। 3,00,000 কত? 60। 3,60,000 ছিল, ওইটা কাজটা করতে শেষে 3,60,000 সাথে আমরা আগে যে দুইটা কি করছি যোগ করছি, এই দুইটা বাদ দিতে হবে। 3,60,000 সাথে 3,20,000 একবার মাইনাস হবে, 1,20,000 একবার মাইনাস হবে, 80,000 টাকা চলে আসবে। বুঝছো কিনা? উল্টা কাজ করলে 80,000 টাকা চলে আসবে। এরপরে প্রশ্নটা কি ছিল সর্বশেষ? প্রশ্ন হলো এইটা না, উদ্দীপক বড়, তাহলে প্রশ্ন আগে পড়ে নিবা। কি বলছে? বলা হলো নগদ প্রাপ্তি জাবেদা লিপিবদ্ধ হবে না এমন লেনদেনের পরিমাণ। উক্ত মাসে নগদ প্রাপ্তির পরিমাণ কত? প্রশ্নটা আগে পড়ি। প্রারম্ভিক উদ্বৃত্ত প্রাপ্তি জাবেদা আসবে না, এটা মনে রাখতে হবে। তার মানে 35,000 টাকা আসবে না। উক্ত মাসে নগদে লেনদেনগুলো, নগদে পণ্য বিক্রয় 10,000, ধারে 4,000, 10,000টা আসবে, 4,000টা আসবে না, যেহেতু বাকিতে লেনদেন। দেনাদার মিস্টার আসিফের কাছ থেকে 5% বাট্টায় এত টাকা পাওয়া গেল এবং জানুয়ারিতে ব্যাংকে জমা দেওয়া হলো। ব্যাংকে জমা দেওয়া এবং পাওয়া কোনটাই প্রাপ্তি জাবেদা আসবে না। তাহলে কোনটা কোনটা আসবে না? 35,000টা প্রারম্ভিক উদ্বৃত্ত আসবে না, মনে রাখতে হবে। প্রারম্ভিক 35,000 আসবে না, 4,000 টাকা ধারে ক্রয় আসবে না 39,000, আর নগদে ক্রয় ব্যাংকে জমা ব্যাংকে উত্তোলন কোনটাই আসবে না, 5,000 আসবে না। তাহলে 44,000 টাকা আসবে না। কয় টাকা আসবে না? 44,000 টাকা নগদ প্রাপ্তি জাবেদায় আসবে না। শেষের প্রশ্ন ছিল উক্ত মাসে নগদ প্রাপ্তির পরিমাণ কত টাকা? উক্ত মাসে নগদ প্রাপ্তির পরিমাণ কত টাকা? পাইছি কত টাকা? একটা পাইছি 10,000, আর একটা পাইছি 4,750, 14,750 টাকা। আচ্ছা এই বাট্টাটা কত বলতে পারবা কিনা? দেনাদার থেকে পাইছি কত টাকা? 4,750 টাকা, 5% বাট্টাই। বাট্টা কত? জাবেদারা কি হবে? সেই জাবেদারা বলো, এটা জাবেদারা কি হবে? দেনাদার থেকে টাকা পাইছি, কত পাইছি? 4,750 টাকা পাইছি। তা আমরা জাবেদা কি লিখবো? নর্মাল কি, আমরা টাকা পাইছি না চেক পাইছি না নগদ পাইছি? নগদ, তাই তো? আমরা কি লিখবো? নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব ডেবিট লাগবে কত টাকা? 4,750 টাকা। 2,000 থেকে টাকা পাওয়ার সময় কিছু টাকা কম পালে তার নাম কি? প্রদত্ত বাট্টা, সেটাও ডেবিট। টাকাটা কই সেটা তো জানি না। টাকাটা বের করার সিস্টেমটা কি? বাট্টা বাদে, বাট্টা ধার্য করার পর, বাট্টা বাদ দেওয়ার পরে, বাট্টা হিসাবভুক্ত করার পরে যদি কোনো টাকা দেয় অথবা পাই, তাহলে যে পরিমাণ টাকা সেটাকে কি করতে হবে? যত বছর বাট্টা বলছে 100 থেকে 5 টাকা কম, তাহলে কয় টাকা পাইছি বা দেখি? 95 টাকা। এটাকে ওই 95 টাকা দ্বারা ভাগ করে 5 দ্বারা গুণ করলে বাট্টা টাকা পাবে কত? 250 টাকা। এবার এই দুইটা যোগ করলে কি হবে? দেনাদার হিসাব ক্রেডিট হবে। খুবই সিলেট বোর্ড 2019 হুসাইন কোম্পানির মধ্যে এই বাট্টা সংক্রান্ত অনেক ঝামেলা দেওয়া আছে, কিন্তু ওই অঙ্কটা তো করাইছি, আবার একটু রিভাইজ দিবা। মোট কত হবে? 5,000 টাকা। বুঝা গেছে? এটা আলাদা একটা জাবেদা। এটা সমীকরণে কেমনে বসাবে এই টাকাটা? নগদের করে 4,750 টাকা কি হবে? মাইনাস হবে। দেনাদারের করে কি হবে? 5,000 টাকা মাইনাস হবে।
মূলধনে করে মালিকানা সত্ত্বে 250 টাকা মাইনাস হয়, সমীকরণ এমনি দেখাইতে হবে। যদি আমি টাকা পাই আর আমি যদি টাকাটা দেই, যেমন পাওনাদারকে পরিশোধ করলে, তখন কি হবে? পাওনাদার করে মাইনাস হবে কত টাকা? 5,000 টাকা। নগদে করে, ওইটা তো নগদে প্লাস হবে, মাইনাস দিচ্ছি কেন, এটা নগদে প্লাস। নগদে মাইনাস হবে কত? 7,750 টাকা। আর মূলধনে করে কি হবে? 250 টাকা যোগ হবে, তখন তো পার্টটা কিন্তু আই। মনে থাকবে এই ফরম্যাটটা। তাহলে আজকে আলোচনা হলো নটরডেম কলেজ, না? আগে আলোচনা করছি কোনটা? আদমজি, তারপরে রাজুক উত্তরা, নাকি? না, হোলি ক্রস করা হয়েছে, ঢাকা রেসিডেন্সিয়াল তো করছে একদিন। আমার বিশ্বাস কেউ যদি সারা বাংলাদেশে এই রাজুক উত্তরা করো, তারপরে বিকারুন্নেসা, নটরডেম কলেজ, আইডিয়াল কলেজ, আদমজি এবং ঢাকা রেসিডেন্সিয়াল হোলি ক্রস, অর্থাৎ টপ যদি 10টা প্রশ্ন ব্যাখ্যা সহকারে মনে রাখতে পারো, এমসিকিউ কমন থাকবে, বাইরে থাকবে না এমসিকিউ। আমরা কি রাজুক করছিলাম? রাজুক করা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, নিজে করছো? হয়েছিল কয়টা? জাবেদাকে কি বলা হয়? চূড়ান্ত বই দিছি, এটা নিয়ে ব্যাখ্যা দৈনিক বই হওয়ার কথা। জাবেদা দ্বিতীয়টাতে আসি। পণ্যের তালিকা মূল্য হতে যা ছাড় দেওয়া হয় তাকে কি বলি? কারবারি বাট্টা। না, শুধু বাট্টা না, কারবারি বাট্টা, মনে রাখতে হবে। পণ্যের তালিকা মূল্য থেকে যেটা হয় সেটার নাম কি? রাজুক উত্তরা 112 নম্বর। পণ্যের তালিকা মূল্য হতে যা ছাড় দেওয়া হয় তাকে কি বলি? নগদ। এটা তো ভুল লিখছি নিশ্চিত, ওরা ভুল করে, ঠিক আছে। এটা হলো কারবারি বাট্টা নিশ্চিত, এটা কারবারি বাট্টা হবে। ডেবিট নোট তৈরি করা কে? এই যে ডেবিট নোট, এটা নিয়ে 6টা কথা আছে, কিন্তু কয়টা কথা? 6টা দলিল সম্পর্কে গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, এবং এটা পরীক্ষাও আসে সিকিউ আকারে, যে ডেবিট নোট প্রস্তুত করো, ক্রেডিট নোট প্রস্তুত করো, ক্যাশ মেমো প্রস্তুত করো, চালান প্রস্তুত করো, ডেবিট বাজার, ক্রেডিট বাজার, এই 6টা থেকে পরীক্ষা কিন্তু থাকবে, এমসিকিউ থাকবে। এটা যতগুলো এমসিকিউ আছে একটু বলে দিই আবার, পরীক্ষার্থীরা মনোযোগ দিয়ে একটু দেখতে হবে। ডেবিট নোট প্রস্তুত করা হয় ক্রয় ফেরতের কারণে। কে প্রস্তুত করে? ক্রেতা প্রস্তুত করে। কার বরাবর প্রেরণ করে? বিক্রেতা বরাবর প্রেরণ করে। প্রয়োজন এটা একটু আলাদা দিই, না অনেক বড় হয়ে যাবে।